দর্শক, চ্যাম্পিয়ন্স ট্রফিতে হার দিয়ে মিশন শুরু করেছে বাংলাদেশ। দুদিন তাদের নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছে। এরপরে আসলে সম্ভাবনাগুলো কোথায় আছে? পাকিস্তানের বিপক্ষে খেলবে, নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে, সম্ভাবনা আছে কিনা সে নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি। আরিফুল ইসলাম রনি, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলা যোগে। নিশ্চয়ই আমাদের যেটা হয়, বাংলাদেশ যখন কোনো আইসিসি টুর্নামেন্টে খেলে তখন আমরা একটা সমীকরণ করতে থাকি। সেই সমীকরণে কোনো ম্যাচে না জিতলেও বাংলাদেশকে আমরা পরের রাউন্ডে পৌঁছে দিই। আপনার কাছে কোন সমীকরণে বাংলাদেশ চলে যাবে সেমিফাইনালে? সমীকরণ তো মাত্র একটি ম্যাচ গেল, সো সব সমীকরণই এখনো আছে। বাংলাদেশ দুটি ম্যাচ জিতলেও যেতে পারে, ইভেন একটি ম্যাচ জিতলেও যেতে পারে যদি অন্যান্য ম্যাচের সমীকরণ গুলো পক্ষে আসে। সেটা তো আছে, কিন্তু ম্যাচ জিততে হবে এবং ম্যাচ জেতার পথ বের করতে হবে। তো সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। বাংলাদেশ নেক্সট ম্যাচটি খেলবে নিউজিল্যান্ডের সঙ্গে। নিউজিল্যান্ড দুর্দান্ত ফর্মে আছে। তারা পাকিস্তানে যাওয়ার পর ট্রাই সিরিজ জিতেছে এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে, এবং প্রথম ম্যাচেও পাকিস্তানকে একদম নাস্তানাবুদ করেছে। সো এই কাজটা সহজ হবে না। কাজটা এমনিতে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্টে আসলে কাজটা সহজ নয়, কারণ ওয়ার্ল্ড কাপে ওডিআই ওয়ার্ল্ড কাপ যেটা, সেখানে দেখা যায় যে অনেক ম্যাচ থাকে। এখনকার যে ফরম্যাট 9টি ম্যাচ থাকে। সো আপনি একটু সুইচ অন যদি একটু দেরিতেও করেন, তারপর অনেক সময় সেটা পুষিয়ে নেওয়ার সুযোগ থাকে। যেটা গত ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার যেমন ছিল, প্রথম 2 ম্যাচে তারা খুব বাজেভাবে হেরে গেছিল, তারপরে আস্তে আস্তে নিজেদের ছন্দটা খুঁজে পেয়েছে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্টে এখানে আসলে লিগ ম্যাচ গ্রুপ পর্বে তো ম্যাচ মাত্র 3টা, একদম প্রথম থেকেই সুইচড অন থাকতে হয়। সো সেখানে বাংলাদেশ আসলে প্রথম ম্যাচে সুইচ অন হতে পারেনি, এবং বুলবুল ভাইয়ের কথাটা আমি শুনছিলাম, হুইচ ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, যে তারা বাংলাদেশের প্রিপারেশনটা তিনি বলছেন, এবং বাংলাদেশের প্রিপারেশনটা আসলে মেন্টালি বলুন বা ক্রিকেটীয় দিক থেকে বলুন, বাংলাদেশের মনে হয়নি যে আসলে প্রথম ম্যাচে ওয়েল প্রিপেয়ার ছিল। তো সুইচ অন বাংলাদেশ থাকতে পারেনি, এবং সেটার পেছনে বড় দায় অবশ্যই প্রিপারেশনের ছিল। এখনো সবকিছু শেষ হয়ে যায়নি, এখনো বাংলাদেশের সম্ভাবনা আছে। বাট বাংলাদেশের নিজেদের একদম সামর্থ্যের চূড়োয় থাকতে হবে, টপ খেলাটা খেলতে হবে, এবং আশা করতে হবে নিউজিল্যান্ডের পাকিস্তানের বাজে দিন, তাহলে সম্ভব। আমরা আসলে বরাবর ওইটাই হয়তো এক্সপেক্ট করি, বা এখনো আমরা যেভাবে খেলছি ভালো খেলার জন্য যাচ্ছি, এখনো আমরা জয়ের আশাটা সেভাবে করতে পারি না। আপনি যেটা বলছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা টুর্নামেন্ট যেখানে কামব্যাক করা আসলে খুবই কঠিন, তেমন একটা জায়গায় যেখানে আমরা খুব আগে থেকেই জানতাম যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলবে, কাদের বিপক্ষে খেলবে, সেখানে আমরা কোনো প্র্যাকটিস না করে কেন আসলে গেলাম? কেন আমাদের পরিকল্পনায় বিপিএলটা এত বেশি প্রায়োরিটি পেল, যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা শ্রীলঙ্কার মতো টিম জায়গা পায় না, আমরা জায়গা করে নিয়েছি সেই জায়গাটায়? হ্যাঁ, এটা আসলে একটু বলতে গেলে অনেক বিশদ ভাবে বলতে হবে। আমি যদি ছোট করে বলি, তাহলে ডেফিনেটলি বিপিএলটাও, হ্যাঁ বিপিএলটা বাংলাদেশ ক্রিকেটের জন্য, ক্রিকেটারদের জন্য, এবং আপনার ক্রিকেটারদের যারা জীবিকা ক্রিকেট, তাদের জন্য আসলে বিপিএলটা ইম্পর্টেন্ট। তবে যেটা বললাম, যে যেভাবে জোড়াতালিতে বিপিএল হয়েছে এবং জোর করে 2-1টি দলকে আনা হয়েছে, তাদের বিপিএল এর লেন্থ তো বেড়ে গিয়েছে। সো সবকিছু মিলে যদি 5টি দলের বিপিএল হতো, এবার ধরলাম 6টা দলের হতো, তাহলে কিন্তু বিপিএল এর লেন্থটা এত বেশি হতো না। ওই যে কন্ট্রোভার্সি গুলো হয়েছে, এবং যে দলকে জোর করে আনা হয়েছে তারাই এখানে আসলে কন্ট্রোভার্সি গুলো করেছে, বা যে যে ধরনের বিতর্ক ছড়ানোর কথা সেগুলো ছড়িয়েছে, সে সবকিছুই হতো না। সেক্ষেত্রে আসলে কিন্তু সব দিকই রক্ষা হতো। সো এখন আসলে সেসব বলে লাভ নাই। যেটা হতে পারতো, এত কিছুর পরেও, যে আরেকটা প্রিপারেশন ম্যাচ যদি থাকতো, ওয়ার্ম আপ ম্যাচ যদি থাকতো, তাহলে হয়তো ভালো হতো। এখন অনেকে আবার বলতে পারেন যে লম্বা বিপিএল খেলার পরে তারপর প্লেয়ার এমনিতেই টায়ার্ড ছিল, তারপর আরেকটা ম্যাচ খেলে কি হতো। কিন্তু প্রফেশনাল ওয়ার্ল্ড, প্রফেশনাল ক্রিকেট দুনিয়া, এখানে আসলে এই জিনিসগুলোর সঙ্গে মানিয়ে নিতে হবে। আমার মনে হয় দুবাই যাওয়ার পর যদি আরেকটি প্র্যাকটিস ম্যাচ থাকতো, সেটা হতে পারতো ইভেন ইউএই সঙ্গে কিংবা ইউএই এ দলের সঙ্গে, তারপর একটা প্রপার ম্যাচ খেললে অনেক সময় সেটা কাজে লাগে। যেটা বাংলাদেশ দেশ থেকে নিজেদের মধ্যে ম্যাচ খেলে গিয়েছে, কিন্তু নিজেদের মধ্যে ম্যাচে তো আসলে সেই ইন্টেন্সিটি থাকে না। সো প্রিপারেশনের ঘাটতি ডেফিনেটলি ছিল। এবং আপনি যদি দেখেন যে ওই যে ব্যাটসম্যান যেভাবে আউট হয়েছে, আউট হওয়ার ধরন গুলোতে, শুরুর প্রথম 10 ওভারের মধ্যে যে শট গুলো তারা খেলছেন, সেগুলো কিন্তু অলমোস্ট টি20 শট। আপনার জোর করে শট খেলার চেষ্টা, সেটা সৌম্য বলুন বা শান্তর শটগুলোর কথা বলুন, সেগুলো ছিল আসলে টি20 শট। যেটা আমি বলছিলাম শুরুতে, সুইচ অন থাকা, এই ফরম্যাটের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপারটা, সেটা প্রথম ম্যাচে হয়নি। সো এই ঘাটতিগুলো ডেফিনেটলি হয়েছে। এবং এখন আসলে আমরা বলতে পারি, দেশ থেকে কিন্তু কোচও বলে গিয়েছিলেন যে প্রিপারেশনটা যা হয়েছে তার চোখে সেটা খুব আইডিয়াল হয়নি। যেটা বাংলাদেশ করতে পারতো মেন্টালি, সেটার সঙ্গে কোপ আপ করে নিতে পারতো, সেটাও করতে পারেনি। আসলে সেটা খেসারতে দিতে হয়েছে। নিঃসন্দেহে এখন আপনি আসলে বলছিলেন যে এখন আসলে এসব নিয়ে কথা বলে খুব একটা লাভ নেই, কারণ যেটা হয়েছে সেটা তো হয়েই গেছে। আমরা যদি একটু ভবিষ্যতে কি হতে পারে সেটা আলোচনা করি, দলে কি কি পরিবর্তন আসতে পারে। রিয়াদ মোটামুটি সুস্থ, যতটা আসলে শোনা যাচ্ছে, পরের ম্যাচে তাকে হয়তো পাওয়া যাবে। তিনি চলে এলে কাকে বাদ পড়তে হবে?
এই প্রশ্নটা নিয়ে আসলে আমি প্রথম ম্যাচে আমি ভাবছিলাম, কয়েকজনের সঙ্গে কথাও হয়েছে, স্পেশালি যখন জাকের ভালো করলেন, হৃদয় এবং জাকের দুজনেই ভালো করলেন, দুজনেই তো ফ্রিঞ্জ প্লেয়ার ছিলেন। যদি রিয়াদ প্রথম ম্যাচে ফিট থাকতেন তাহলে হয়তো এই হৃদয় এবং জাকের মধ্যে একজনকে বাদ পড়তে হতো। কিন্তু মানে কাকতালীয় ভাবে হোক তাদের স্কিল দিয়ে হোক, এবং বাংলাদেশের জন্য সেটা ভালো। এই হেডেকটা কিংবা এই মাথা ব্যথাটা সবসময় থাকা ভালো যে কাকে রেখে কাকে বাদ দেবো। যদিও টপ অর্ডারের অবস্থা খারাপ প্রথম ম্যাচে, বাট মিডল অর্ডারে এই হেডেকটা তৈরি হয়েছে। রিয়াদ যদি ফিট হন তাহলে কাকে বাদ দিতে হবে, এই মুহূর্তে যা পরিস্থিতি তাদের টাফ ডিসিশন নিতে হবে বলে আমার মনে হয়। টাফ ডিসিশন বলতে আপনার কোন এক্সপিরিয়েন্স প্লেয়ার বা যে প্লেয়ারটা বাংলাদেশকে অনেক সার্ভিস দিয়েছে, বাংলাদেশের হয়ে তার অসংখ্য ভালো ইনিংস আছে, কিন্তু এই মুহূর্তে তিনি ঠিক সেরা রূপে নেই, তাকে বাদ দিতে হবে। সেটা হতে পারে মুশফিকুর রহিম, এটা মনে হচ্ছে এই মুহূর্তে। কালকে আমি অনিল কুম্বলের একটা লেখা পড়ছিলাম, অনিল কুম্বলে বলছিলেন যে মানে এই চ্যাম্পিয়ন্স ট্রফির পরে ভারতের উচিত যে গৌতম গম্ভীরের উচিত ভারতের কোচ যে টাফ ডিসিশন নেওয়া। টাফ ডিসিশনটা কি? সেটা হলো রোহিত শর্মা, বিরাট কোহলি তাদের মতো প্লেয়ারদের নিয়ে ডিসিশন নেওয়া যে 2027 ওয়ার্ল্ড কাপের জন্য তাদেরকে ভারত পাবে কিনা, এবং না পেলে তাহলে এই ওয়ার্ল্ড কাপ, এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত চ্যাম্পিয়ন হোক বা না হোক, ফলাফল যেটাই হোক, এই টাফ ডিসিশনটা তাদেরকে নিতে হবে। সো বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপারটা আসলে এই টুর্নামেন্টে শুরু হয়ে যাচ্ছে। হৃদয় এবং জাকির যে দুজনে যেহেতু ভালো করেছেন, এবং মুশফিক গত 13টা ওয়ানডেতে তার একটি মাত্র 50, এবং এই মুহূর্তে মনে হচ্ছে না তিনি তার সেরা ফর্মে আছেন। এবং একটা সময় ছিল মুশফিককে ছাড়া বাংলাদেশ দল ভাবা যেত না, হুইচ ইজ ভেরি মাচ ট্রু। ওয়ার্ল্ড টুর্নামেন্টে তার পারফরমেন্সও আছে, এবং সেই সময়টা তিনি আসলে বেশিরভাগ সময় 4 নম্বরে ব্যাট করতেন, 4 নম্বর বা 5 নম্বর। এখন মুশফিক 6-এ ব্যাট করছেন। 6-এ যদি আপনি কম্পেয়ার করেন, আপনি মুশফিককে খেলাবেন নাকি রিয়াদকে খেলাবেন? ডেফিনেটলি সেখানে রিয়াদ এগিয়ে থাকবে এই পজিশন ওয়াইজ এবং পারফরমেন্স ওয়াইজ। গত 4টি ওয়ানডে ম্যাচে রিয়াদ 50 করেছেন। গত সবশেষ সিরিজ যেটা ওয়েস্ট ইন্ডিজের, সেখানে টানা 3টি ম্যাচে তিনি 50 করেছেন। সেখানে 100 স্ট্রাইক রেটে বেশি 2টো ইনিংস আছে, আরেকটাতে দলের যেরকম প্রয়োজন ছিল সেরকম একটা পাস ধরে তিনি খেলেছেন। তো সব পরিস্থিতির দাবি রিয়াদ মেটাচ্ছেন। সো রিয়াদকে নিয়ে কোনো প্রশ্ন এই মুহূর্তে নেই, এবং জাকিরকে তো গত ম্যাচের পর বাদ দেওয়ার আর সুযোগ নেই। হৃদয়কে তো অবশ্যই নেই। সো সেক্ষেত্রে টাফ ডিসিশন হওয়া উচিত যে মুশফিককে বাদ দেওয়া। দেখুন টিম ম্যানেজমেন্ট, বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট যেভাবে ভাবে, বা এর আগে আমরা যে দেখেছি, এরকম হতে পারে যে ওপেনার কাউকে বাদ দিয়ে, সেটা সৌম্য হতে পারে, তানজিদ হতে পারে, ওপেনার কাউকে বাদ দিয়ে শান্ত ওপেন করিয়ে তারপরে মুশফিকের জায়গা দেয়, সেটা টিম ম্যানেজমেন্ট ভাবতে পারে। কিন্তু পার্সোনালি আমি মনে করি যে মুশফিকের জায়গায় ঢোকা উচিত রিয়াদের। তার মানে আমরা টপ অর্ডারে আরও একটা ডিজাস্টার দেখার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে কিনা, বা আমরা একদম শুরু থেকেই আমাদের আসলে প্রত্যেকটা টুর্নামেন্টে বা যেখানেই আমরা খেলতে যাই না কেন, টপ অর্ডারের টপাটপ আসলে তারা চলে যাবেন, তারপরে একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট হবে মিডল অর্ডারে, তারপর আমরা একটা সম্মানজনক পরাজয় দেখব। সেটাই তাহলে আসলে চলতে থাকবে কিনা, বা এই টুর্নামেন্টের আগে সবাই আসলে বলছিল যে ক্যাপ্টেন অফ ফর্মে, সেইটা আসলে কতটা দুঃখজনক বা কতটা অস্বস্তিকর, সেই জিনিসটাও আমরা তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, ক্যাপ্টেনকে তো পারফর্ম করতে হয় না। একটা ব্যাপার হলো ক্যাপ্টেনের অফ ফর্ম নিয়ে আসলে অনেক সময় অনেকটা আমরা গুলিয়ে ফেলি বিভিন্ন ফরম্যাটে। যদিও রিসেন্ট পারফরমেন্সটা যে ফরম্যাটই হোক সেটা একটা ম্যাটার করে, বাট ক্যাপ্টেন কিন্তু ওয়ানডেতে ভালো ফর্মে ছিলেন। তিনি এই ম্যাচটার আগে, মানে এই টুর্নামেন্টের আগে সবশেষ 10 ওয়ানডেতে তার একটা 50 ছিল, একটা সেঞ্চুরি ছিল, একটা 90 ছিল, আরো 2টো 50 ছিল, 40 ছিল। সো তিনি ওয়ানডেতে বেশ ভালো ফর্মে ছিলেন। কিন্তু অনেক সময় এটা ম্যাটার করে যে রিসেন্ট গত 2 মাসে আপনি কি করেছেন। তিনি খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি, বা যে ম্যাচগুলো খেলেছেন টি-20 ফর্মেটে সেখানে পারফর্ম করতে পারেননি। বাট আমি আশা করবো যে ক্যাপ্টেন ফর্মে ফিরবেন, বা ওয়ানডেতে তার যে রিদম সেটাতে তিনি ফিরবেন। এবং যাওয়ার আগে তিনি প্রেস কনফারেন্সে বলে গিয়েছেন, পার্সোনালি আমি তাকে এই প্রশ্নটা করেছিলাম যে আসলে একটা ফর্মেটের ফর্ম এটা আসলে পার্সোনালি কাজে লাগে কিনা, কিংবা কোনো প্লেয়ারকে ইন্সপায়ার করে কিনা। তিনি বিষয়ে বলেছিলেন যে হ্যাঁ, এটা প্লেয়ারদের জন্য আসলে কাজে লাগে বা তাকে ইন্সপায়ার করবে। সো আমি চাইবো যে তিনি সেই ব্যাপারটা তিনি দেখাবেন যে আসলে তিনি হ্যাঁ, টি-20তে খেলতে না পারলে ওয়ানডেতে ভালো ফর্মে ছিলেন। প্রথম ম্যাচে তিনি যে শটটা খেলে আউট হয়েছেন সেটা আসলে গ্রহণযোগ্য নয়। তো আশা করবো তিনি নিজেকে প্রমাণ করবেন। আর যেটা বলছেন টপ অর্ডারের ফর্ম, হ্যাঁ এটা তো দুঃখজনক ব্যাপার যে টপ অর্ডার এরকম করছে। টপ অর্ডার যখন 4টা-5টা উইকেট যদি আপনার 10 ওভারের মধ্যে পড়ে যায়, তাহলে অলরেডি আপনি ব্যাক করে চলে গেলেন এবং পেছন থেকে লড়াইটা শুরু করছেন। তারপরে আসলে ম্যাচে ফিরে আসা টাফ, এবং এই ধরনের কোয়ালিটি বোলিং এর এগেনস্টে বা কোয়ালিটি অপোনেন্টের এগেনস্টে খুব টাফ। সো আমি আশা করবো যে টপ অর্ডার এখানে জ্বলে উঠবে, স্পেশালি রাওয়ালপিন্ডিতে যেখানে উইকেট ব্যাটিং স্বাভাবিক থাকবে বলে আশা করছি। রাওয়ালপিন্ডিতে এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে খেলা হয়নি, বাংলাদেশের ম্যাচটাই প্রথম হবে, বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচটা। কিন্তু এখানে লাস্ট যখন ওয়ানডে হয়েছে সেটা 2023 সালে হয়েছে।
2023 সালের এপ্রিলে অলমোস্ট 2 বছর আগে। কিন্তু ওই সময় উইকেট খুব ব্যাটিং সহায়ক ছিল। আমি দেখছিলাম যে দুটো ম্যাচ সেখানে হয়েছে, সেই পাকিস্তান এবং নিউজিল্যান্ড খেলেছিল। একটা ম্যাচে নিউজিল্যান্ড 288 রান করেছিল, যেটা পাকিস্তান খুব সহজে জিতে গিয়েছিল। ড্যারেল মিচেল সেঞ্চুরি করেছিলেন, নিউজিল্যান্ডের ফাকার জামান পাকিস্তানের সেঞ্চুরি করেছিলেন। তারপরের ম্যাচে আরো ইন্টারেস্টিং যে নিউজিল্যান্ড 336 রান করেছিল, আবার সেই ড্যারেল মিচেল সেঞ্চুরি করেছেন। পাকিস্তান সেই ম্যাচটা অনায়াসে জিতে গিয়েছিল, মানে 336 টপকে তারা জিতে গিয়েছিল। ফাকার জামান 180 রানের ইনিংস খেলেছিলেন এবার। তো ব্যাটিং সহায়ক উইকেট হয় বলে ধারণা করছে। সেখানে টপ অর্ডার দেখে কিন্তু রান করতে হবে। টপ অর্ডার যদি রান না করেন, পরে তাহিদ হৃদয় বা যেই করুক, রিয়াদ হোক, মিডল অর্ডারে যেই পারফর্ম করুক, তাহলে কিন্তু আসলে খুব বেশি সেটা কভার করা যায় না। সেটা আসলে ম্যাচ জেতার জন্য আসলে সেই পুঁজিটা যথেষ্ট হয় না, যেটা ম্যাচ শেষে জাকির আলী অনেকে বলছিলেন যে যদি টপ অর্ডার পারফর্ম করতে পারে তাহলে আসলে আমরা জয়ের আশা করতে পারি। ছোট্ট করে জানতে চাইবো, নাহিদ রানাকে প্রথম ম্যাচে না দেখে অন্যদের মতো আপনি অবাক হয়েছেন কিনা, বা পরের ম্যাচটাতে তাকে এক্সপেক্ট করছেন কিনা? ডেফিনেটলি পরের ম্যাচে এক্সপেক্ট করেছি। খুবই অবাক হয়েছিলাম প্রথম ম্যাচে না দেখে। হতে পারে যে উইকেট একটু স্টিকি ছিল, এই কারণে হয়তো তারা ভেবেছিলেন যে উইকেট একটু মন্থর আসবে, বল একটু পরে থমকে আসবে, এই কারণে হয়তো তারা খেলায়নি। আমার ধারণা এটা, আমি অফিসিয়াল কারণটা জানি না। কিন্তু আমি মনে করি যে নাহিদ রানার মতো বোলার সব উইকেটেই খেলানো উচিত। এবং আপনি তার অভিজ্ঞতা খুব বেশি নেই ওয়ানডেতে, তারপর তাকে নিয়ে গেছেন কেন? কারণ তার একটা এক্স ফ্যাক্টর আছে, গতি, যেটা বাংলাদেশে নাই এবং ওয়ার্ল্ড ক্রিকেটেই খুব কম। তো এই ধরনের বোলারকে আপনার যে কোনো ম্যাচে যে কোনো উইকেটে খেলানো উচিত, স্পেশালি ভারতের মতো মানে এই ধরনের টুর্নামেন্টে আপনার অপোনেন্টকে চমকে দেওয়ার জন্য কিংবা কিছু একটা ক্রিয়েট করার জন্য ডেফিনেটলি খেলানো উচিত। এবং প্লাস আমি হাসান মাহমুদকে আসলে মিস করেছি, যিনি এই টুর্নামেন্টে নেই, কিন্তু রাওয়ালপিন্ডিতে তার ভালো বোলিং এর তার ইতিহাস আছে, খুব বেশি আগের নয় সেটা। এবং তিনি যে ধরনের বোলিং করেন, দুই ধরনের সুইং তিনি করতে পারেন, বল ভেতরে ঢুকাতে পারেন, বাইরে আনতে পারেন, নতুন বলে খুব ভালো বোলিং করতে পারেন। বাট তিনি যেহেতু নেই, তার কথা বলে লাভ নেই। বাট ডেফিনেটলি আমি হাসান মাহমুদকে, নাহিদ রানাকে মিস করেছি। এবং অবশ্যই পরের দুটো ম্যাচে আমি নাহিদ রানাকে দেখতে চাই, ইরেসপেক্টিভ অফ তিনি কেমন করেন প্রথম ম্যাচে। তিনি যদি প্রথম ম্যাচে মারও খান পাকিস্তানের নিউজিল্যান্ডের বিপক্ষে, তারপর আমি পাকিস্তানের বিপক্ষে তাকে দেখতে চাই, কারণ ওই এক্সপেক্টেডের জন্য যেটা বাংলাদেশের বোলিং এ মিসিং আছে। এক্স্যাক্টলি, এবং গেম চেঞ্জিং যে ব্যাপারটা সেটা আসলে তার মধ্যে আছে, যে কারণে সবার পরিকল্পনাতে তিনি ছিলেন। কিন্তু আসলে টিম ম্যানেজমেন্ট সবাইকে অবাক করে দিয়ে নাহিদ রানাকে বেঞ্চেই বসে রেখেছিলেন। দেখা যাক আসলে কি হয় পরের ম্যাচগুলোতে, একাদশে কী ধরনের পরিবর্তন আসে। আমরা নিশ্চয়ই সবাই মিলে চাইবো বাংলাদেশ কামব্যাক করবে। আরিফুল ইসলাম রনি, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ওদেরকে সময় দেওয়ার জন্য।